আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান এনসিপির। গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না সরকারকে তারেক রহমান। ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। এবং এবার ঈদে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। যাত্রী চাপ সামাল দিতে থাকবে অতিরিক্ত বগি। ঘরমুখী মানুষকে বরণে প্রস্তুত চাঁদপুর লঞ্চ টার্মিনাল। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংঘাত বন্ধ করলে সঠিক সময় নির্বাচন হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জানান, নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার দৃশ্যমান হবে। দিল্লি থেকে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছে বলেও অভিযোগ করেন মাহফুজ আলম। তারা যদি দায়িত্বশীল আচরণ করে, যদি রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল আচরণ করে এবং রাষ্ট্রের যে অর্গানগুলো আছে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, সহযোগিতামূলক আচরণ করে এবং স্যাবোটেজ বন্ধ করে, আমরা আশা করি সঠিক সময়ে নির্বাচন সংগঠিত হবে। দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহের শৈলকুপায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে, ক্ষমতা ত্যাগ করার আগে নিজেদেরকে সবাই স্বাচ্ছন্দ্যে নিরাপদে 5ই আগস্টের আগেই যখন বুঝেছে আর ক্ষমতায় থাকতে পারবে না, তখন তারা আগেই এ দেশ থেকে পালিয়ে গেছে। আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদের আস্তানা করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেব না, এটা আমার অঙ্গীকার। বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না, এটা আমাদের অঙ্গীকার। ভোট দিতে যে নিজেই ভোট দিতে আর যে আতঙ্কগ্রস্ত থাকবে না, এটা আমাদের অঙ্গীকার। কচ্ছপ ছানাদের সমুদ্র যাত্রা নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। বিশ্ব মানবতা এবং আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পবিত্র রমজান মাসেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই ঝরছে নারী, শিশুসহ বহু নিরীহ মানুষের প্রাণ। এ হত্যাযজ্ঞের প্রতিবাদে মুসলিম বিশ্বের মতো ক্ষোভে ফুঁসছে বাংলাদেশও। আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিনের বর্বরতা বন্ধে উদ্যোগ নেয়ার আহ্বান রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈশ্বিক ইমেজকে কাজে লাগিয়ে কূটনৈতিক তৎপরতা চালাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ফিলিস্তিনিদের এমন সংকটে চুপ থাকতে পারেনি বাংলাদেশের মানুষও। দফায় দফায় বিক্ষোভে মাঠে নেমেছে এদেশের মানবিক জনতা। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে দেশের প্রায় সব রাজনৈতিক দল। প্রতিবাদ কর্মসূচি পালন করেছে অনেকে। ফিলিস্তিনের নিরপরাধ মানুষের পাশে দাঁড়াতে এবং ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। অনেক দেশ মুসলিম কান্ট্রি, কিন্তু তারা একসাথে মিলে একটা বৈঠক করেও তারা কিন্তু আমেরিকার প্রেসিডেন্টকে বলতে পারতো, জাতিসংঘকে বলতে পারতো, ইসরায়েলকে তারা কিছু বলতে পারতো। ইসরায়েলি দখলদাররা সীমা লঙ্ঘন করেছে। চুক্তি উপেক্ষা করে তারা মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আবার এটাকে আমরা নিন্দা, প্রতিবাদ, পাশাপাশি এটা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে আমরা আহ্বান জানাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের। তিনি বৈশ্বিকভাবে খুবই গ্রহণযোগ্য একজন মানুষ, কারণ তার একটি যে কোনো স্টেপ, তার যে কোনো পদক্ষেপই ফিলিস্তিনের মানুষের জন্য উপকার হবে, এটি আমরা আশা করি। ডক্টর ইউনূসের একটা বৈশ্বিক গ্রহণযোগ্যতা আছে, তার বৈশ্বিক যোগাযোগ খুব ভালো। তো আমরা প্রত্যাশা করব তিনি তার বৈশ্বিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতার কাজে লাগিয়ে ফিলিস্তিনিদের পক্ষে একটা শক্ত জনমত তিনি গড়ে তুলুন। সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ইতোমধ্যে আনুষ্ঠানিক নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে। প্রতিবাদ জানিয়েছে দেশের আলেম ওলামাদের বিভিন্ন সংগঠনও। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল ঢাকাসহ বিভিন্ন জেলার রাজপথ। শুক্রবার জুমার নামাজের পর একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ন ইসলামী দল ও ধর্মপ্রাণ মুসল্লিরা। দাহ করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা। সমাবেশ থেকে ফিলিস্তিনে হামলা বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়। হাতে হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গাজায় গণহত্যার প্রতিবাদ আর বিশ্ব মোড়লদের কড়া সমালোচনা। জুমার নামাজের পর ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে রাজপথে নামেন মুসল্লিরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরাও। ইসরায়েলি আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে বলবো, আপনারা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দেন। পরে হেফাজত নেতারা বলেন, যুদ্ধ বন্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর পাশাপাশি দেশেও জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানান তারা। জীবন দেব খুনি বাংলাদেশ বিরোধী শেখ হাসিনা এবং তার রেসপন্সারদেরকে বাংলার রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো পদক্ষেপকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো, আপনারা সবাই মিলে ফিলিস্তিনের সাথে সংহতি জানান। বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ঢাকার বাইরেও। চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর বিভাগ সহ জেলায় জেলায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ বাগাতে শিক্ষকতার ভুয়া অভিজ্ঞতা দেখান পুতুল। দুদক বলছে, শেখ হাসিনা তার মেয়েকে পদে বসাতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়কে অনৈতিকভাবে ব্যবহার করেন। এই জালিয়াতির সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করার দাবি বিশেষজ্ঞদের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে পদে বসে পুতুল বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করেছে বাংলাদেশকে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2024 সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ পুতুল। অটিজম নিয়ে কাজ করা পুতুল এই পদের জন্য কতটা উপযুক্ত তা ঘাটতে গিয়ে দুদক বলছে, কাগুজে ও ফরমাইশের যোগ্যতা বলেই তাকে বসানো হয় এই পদে। সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো সিভিতে উল্লেখ করেন, 2022 থেকে 2023 সালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটিজম ও মানসিক সংক্রান্ত ইনস্টিটিউট ইপনায় শিক্ষকতা করেছেন। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে কখনোই তিনি শিক্ষকতা করেননি। শুধু কি সিভি জালিয়াতি? দুদকের দাবি, মা শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে মেয়ের অযোগ্যতা ঢাকতে দিল্লিতে অনুষ্ঠিত ৭৬তম WHO সম্মেলনে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় করে শতাধিক বাংলাদেশি কর্মকর্তা ও প্রতিনিধি পাঠিয়ে বাগিয়ে নেন পদ। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলেন, পদবাগাতে পুতুলের অনিয়মের সঙ্গে জড়িত শেখ হাসিনা সহ অন্যদেরও আইনের আওতায় আনতে হবে। তার যে যোগ্যতার সার্টিফিকেট বলেন বা কাগজপত্র বলেন, এইগুলো সংগ্রহ করা তার একার পক্ষে তো সম্ভব হয়নি। এখানে তার মা প্রধানমন্ত্রী ছিলেন, তার মায়ের প্রভাবে অন্যরা কাজ করেছে। এখন যে তদন্ত চলছে, এই তদন্তেও এই বিস্তারিত বিষয়গুলো উঠিয়ে আনা যায়। আর স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে নৈতিকতা বিরোধী কাজ করেছেন পুতুল। অবিলম্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করা উচিত তার। WHO রিপ্রেজেন্টেটিভ হিসেবে সাইমা ওয়াজেদের যে তথ্য আমরা এখন যেটা পেয়েছি, এটা কোনোভাবেই এই সংস্থার সাথে যায় না এবং মেলে না। এই মিথ্যা তথ্যের কারণে উচিত ওনার পদত্যাগ করা। সিভিতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ও দুর্নীতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ। উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে প্রতিদিন 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। সেই সঙ্গে চট্টগ্রাম চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। তবে বাস কাউন্টারগুলোতে যাত্রীর চাপ কিংবা অগ্রিম টিকিট কাটার ভিড় একেবারে নেই বললেই চলে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
তুলনামূলক সাশ্রয়ী, নিরাপদ ও ভ্রমণ আরামদায়ক হওয়ায় ট্রেনে যাত্রীর চাপ থাকে বেশি। ঈদের সময় সে চাপ বেড়ে যায় কয়েক গুণ। ঈদ উল ফিতরকে সামনে রেখে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ে। কয়েকটি রুটে বিশেষ ট্রেন চালানোর পাশাপাশি দূরপাল্লার নিয়মিত ট্রেনগুলোতে যুক্ত করা হবে অতিরিক্ত বগি। লক্কর পুরনো বগি মেরামত করে চলাচল উপযোগী করা হচ্ছে। 16টি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে প্রতিদিন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। পাশাপাশি চাঁদপুর রুটে চলবে একজোড়া বিশেষ ট্রেন। এসব ট্রেনে 13,000 যাত্রী প্রতিদিন যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে ট্রেনে আসনের অতিরিক্ত 25% স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে পাওয়া যাবে। ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলমান থাকবে এবং আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট যে অথরিটি আছে তারা যাত্রীদের নিরাপত্তার জন্য যথাযথভাবে সচেষ্ট থাকবে, যাতে ঈদ যাত্রায় কোনো বিঘ্নতা তৈরি না হয়। অতিরিক্ত বগি সহ টোটাল 90টা কোচ আউটটার্ন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে, বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। এদিকে বিপরীত চিত্র বাস কাউন্টারগুলোতে। যাত্রীদের অগ্রিম টিকিট নেওয়ার চাপ একেবারে নেই বললেই চলে। কাউন্টারগুলো একেবারে ফাঁকা। তবে আরো কয়েকদিন পর থেকে রোজার শেষ দিকে বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়তে পারে বলে জানান বিভিন্ন বাস কাউন্টারের কর্মকর্তারা। শিডিউল অনুযায়ী গাড়ি আসে, শিডিউলের বাইরে কোনো গাড়ি নাই, আর যাত্রীর চাপও ওরকম এত বেশি নাই। গত রমজানে মোটামুটি চাপ ছিল, অগ্রিম টিকিটের জন্য যাত্রীরা আসতো, অগ্রিম টিকিট কাটতো। এই রমজানে তাও দেখতেছি না। 25 তারিখ থেকে ওই যে চাপটা আমাদের ওই যে ভিড়টা বেশি থাকবে, সেই হিসেবে আমাদের প্রস্তুতি পরিপূর্ণ। ঈদে অন্যান্য বারের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করতে 8 থেকে 10 লাখ মানুষ চট্টগ্রাম ছাড়বে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদে ঘরমুখী যাত্রীদের বরণ করতে প্রস্তুত হচ্ছে চাঁদপুর লঞ্চ টার্মিনাল। নিরাপদ এবং ভাড়া কম হওয়ায় নৌপথে যাতায়াত করেন অনেকেই। তাই রাজধানীর সদরঘাট হয়ে নারীর টানে বাড়ি ফেরেন যাত্রীরা। এদিকে বাড়তি চাপ নিয়ে নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে সতর্ক রয়েছে লঞ্চ চালকরা। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। নৌপথে যাত্রী পরিবহনে দেশের ব্যস্ত বন্দরগুলোর অন্যতম চাঁদপুর। রাজধানী ঢাকার সঙ্গে সহজ ও নিরাপদ যোগাযোগের অসংখ্য যাত্রীবাহী লঞ্চ চলাচল করে, আর আরামদায়ক এবং ভাড়া কম হয় এখনও জনপ্রিয়তায় রয়েছে নৌপথ। ঈদ উৎসব এলে সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এতে বাড়তি যাত্রীর চাপ নিয়ে সতর্ক থাকতে হয় লঞ্চ চালকদের। অবস্থা খুবই খারাপ, তাহলে আমরা একটা কিনারে নিয়ে রাখবো, আমাদের সেভে রাখবো যাতে যাত্রী ক্ষতি না হয়। জীবন রক্ষাকারী সরঞ্জাম, লাইফ বয় আর লাইফ জ্যাকেট, অগ্নি নির্বাপক সরঞ্জাম, এগুলো সবই আছে। টার্মিনালে অনেক সময় হাঁটাহাঁটি করতে হয়, কোনো জায়গায় বসার জায়গা নাই। এই জায়গায় তো বসার কোনো সিট নাই, আর যারা আসে সবাই দাঁড়িয়ে থাকে লঞ্চের জন্য। ঈদে বাড়তি যাত্রীর চাপ মাথায় রেখে আরও 3টি গ্যাংওয়ে ও পর্যাপ্ত পন্টুন স্থাপনের উদ্যোগ নিয়েছে BIWTA। 4টা গ্যাংওয়ে হবে, এবার 5টা গ্যাংওয়ে হবে। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং দুটো তো একদমই প্রশস্ত এবং নতুন করে স্থাপন করা হয়েছে। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ নৌপথে ছোট বড় 40টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। কেনার বৈধতাই যেখানে নেই, সেখানে আবার ঈদ সামনে রেখে নতুন নোটের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু চক্র। তাদের এই দাম বৃদ্ধিকে উস্কে দিয়েছে ঈদে বাংলাদেশ ব্যাংকের নতুন নোট না ছাড়ার সিদ্ধান্ত। টাকার হাটে বেড়েছে মৌসুমি বিক্রেতাদের দৌরাত্ম্য। বান্ডেল প্রতি খরচ পড়ছে 400 থেকে 500 টাকা। এই চক্রকে থামাতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের। সাইফুল ইসলামের রিপোর্ট। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের নিচেই 10 টাকার একটি বান্ডেল বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। বাড়তি দাম হাঁকানোর বিষয়ে জানতে চাইলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অনেকে সটকে পড়েন। চলতি বছরের জন্য নতুন নোট না ছাড়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খোলা বাজারে যা পাওয়া যাচ্ছে তা মূলত 2 বছর আগের নোট। গুলিস্তান ও মতিঝিলের বিক্রেতারা 5 টাকার বান্ডেল 150 টাকার বেশি ও 10 টাকায় বেশি নিচ্ছেন 400 থেকে 500 টাকা। বছরের ব্যবধানে দ্বিগুণ দাম নিচ্ছেন 150 টাকার বান্ডিলেও। এবার কোনো টাকা ছাপানো হয় না, যার জন্য এখানে আসলাম যদি পাই। আগের বছরে কিনা স্টক করে রাখছিল এগুলো, অথচ বাংলাদেশ ব্যাংকের সামনেই টাকা পাওয়া যাচ্ছে নতুন টাকা। নতুন নোটের নিয়মিত বিক্রেতাদের দাবি, মৌসুমী ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়ায় তারা বাধ্য হচ্ছেন বেশি দামে বিক্রি করতে। ব্যবসায়ীদের কাছে ছিল, এগো কাছ থেকে আমরা ব্যাংক থেকে দিছে, এগুলো আগেরগুলো দিছে, নতুনগুলো দেয় না।
খোলা বাজারে এভাবে টাকা বিক্রি করা বৈধ নয় বলে জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। এটা পুরাতন নোট হতে পারে বা নতুন নোট হতে পারে, 10 টাকার মধ্যে তো কোনো তখন নতুন নোট হলেও এটার ভ্যালু 10 টাকা, পুরাতন হলেও এটার ভ্যালু 10 টাকা। এখন নতুন নোটটা কেনার জন্য যদি আপনি পুরাতন 12 টাকা দিয়ে নতুন 10 টাকার নোটটা কিনতে হয়, এটা তো অবৈধ। এসব অনিয়ম ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো ভূমিকা নেই উল্লেখ করে সহকারী মুখপাত্র জানান ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। সরকারি নির্দেশনার কারণে বল থেকে নতুন টাকা ছাড়া বন্ধ আছে এবং সত্যিকার অর্থে বন্ধ আছে। বাজারে হয়তো যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে আগে বিভিন্ন সময়ে বিভিন্ন জন যখন নিয়েছে সেগুলোই তারা বিক্রি করছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এইগুলো আর কন্ট্রোল করা এখানে সম্ভব না, এখানে পুলিশের আসলে যথেষ্ট সহায়তা দরকার। আগের দেয়া ঘোষণা অনুযায়ী 19 মার্চ থেকে নতুন নোট ছাড়ার কথা জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রতারণার অভিনব কৌশল, ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে চক্রের 4 সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। প্রতারণার এক নতুন পন্থা। ইউএস, জাপান সহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে বিরল ধাতব মুদ্রা হিসেবে পরিচিত ম্যাগনেটিক কয়েন বিক্রি করলেই পাওয়া যাবে 2000 কোটি টাকা। এমন প্রলোভন দেখিয়ে আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে ফাঁদে ফেলেছে প্রতারক চক্র। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চক্রের 4 সদস্যকে গ্রেফতারের খবর জানানো হয়। উদ্ধার করা হয় নগদ অর্থ, চেক, 10টি মোবাইল ফোন এবং ধাতব মুদ্রা। গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত চক্রের 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন। 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। ডিএমপি জানায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে ইতিমধ্যে চক্রটি ভিকটিমের কাছে বেশ কিছু নকল কয়েন বিক্রি করে 3 দফায় হাতিয়ে নেয় প্রায় 2 কোটি টাকা। এটির দাম 20 বিলিয়ন ইউএস ডলার বলেন, যেটি আসলে অনেক বেশি। তো এটি এই বাদীর কাছে একটু স্বল্প মূল্যে ওনারা দিতে চান। ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য 45 লক্ষ টাকা প্রদান করেন। বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। অভিনব এই প্রতারণার ফাঁদে ফেলতে আরো কয়েকজনকে টার্গেট করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে প্রতারক চক্রটি। বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাজারে সপ্তাহ ব্যবধানে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। একই সময়ে ক্রেতার জন্য স্বস্তির খবর, বিভিন্ন ধরনের ডালের নিম্নমুখী ও অপরিবর্তিত দাম, তবে এখনও চড়া মশলার বাজার। রাজধানীর নিত্যপণ্যের বাজারে রমজানের শুরু থেকেই কয়েকটি পণ্যের দামে তুলনামূলক স্বস্তি মিলেছে ক্রেতাদের। মাসের শেষ দিকে এসে এবার দাম কমল ডাল শস্যের। কাউরান বাজারের খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহান্তে মসুর ডাল কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130-এ। মাসের শুরুতে 160 টাকায় বিক্রি হওয়া ভিন্ন বাদামের দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 4 উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেওয়ার পর নতুন করে 8টি স্বল্পমেয়াদী অ্যাকশন প্ল্যান তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অস্ট্রেলিয়ায় কর্মরত ড্রেনেজ এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এ কর্মপন্থা তৈরি করা হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের কাজ। 2 মাসের মধ্যেই সহনীয় পর্যায়ে আসবে জলাবদ্ধতা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 8,500 কোটি টাকা খরচের পরও বর্ষায় জলাবদ্ধতায় ডুবে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকা নিরসনে সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে 4 উপদেষ্টাকে দেয়া হয় বিশেষ দায়িত্ব। এবার বর্ষার আগে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনতে বিশেষজ্ঞ দলের সমন্বয়ে স্বল্পমেয়াদী 8টি অ্যাকশন প্ল্যান তৈরি করে এগুচ্ছে সিটি কর্পোরেশন। নানা সংস্থার সঙ্গে কথা বলে 1 সপ্তাহ ধরে নগরীর নানা খাল নালা পরিদর্শন করে দলটি। অস্ট্রেলিয়ায় ড্রেনেজ এবং জলবায়ু পরিবর্তনে কাজ করা ডক্টর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিজ্ঞ দলটি মেয়রের কার্যালয়ে সম্প্রতি সংবাদ সম্মেলন করে তুলে ধরেন তাদের নানা কর্মপন্থা। বলেন, বর্ষার আগে 2 মাসের মধ্যেই সহনীয় পর্যায়ে আনা যাবে জলাবদ্ধতা। সিল ট্র্যাপ করছি সিলেক্টেড জায়গায় এবং কিছু
ফ্লোটিং যেগুলি প্লাস্টিক আছে ওগুলি ক্যাচ করার জন্য ফ্লোটিং ব্যারিয়ার করছে যাতে নদীতে না যায়, এবং কিছু স্লুইস গেট ইমপ্রুভমেন্টের কাজ করছি। যে সমস্ত জায়গাগুলোতে পানি ওঠে এবার আশা করছি একদম 60 থেকে 70% কমে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞ দলটি জানায় প্রাথমিকভাবে চাকতাই, রাজাখালী ও মহেশখালী খালসহ 10টি খালের নিচ থেকে তোলা হবে মাটি, খালের মুখ পরিষ্কার সহ স্থাপন করা হবে বালুর ফাঁদ। অ্যাকশন প্ল্যানটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অনুমোদনের পরই শুরু হবে বাস্তবায়নের কাজ। ডক্টর মামুন সাহেব কি অসঙ্গতি পেয়েছেন, কি করলে পরে ওয়াটার লগিং প্রবলেম সলভ হবে, একদম সংস্থা ওয়াইজ উনি একটা ডাটা তৈরি করেছেন। এত বছর ধরে আমরা কাজ করছি, 16 সাল থেকে উনি 17 দিনে যেটা রিকমেন্ডেশন করেছেন ওইটা এখন সবাই গ্রহণ করছে। বিশাল বড় খাল সবগুলা পানি ক্লোজ করে ফেলা হয়েছে, ওগুলো ভরাট এখন, যেহেতু ওখানে রিটেইনিং ওয়ালের কাজ হচ্ছে, বাদ হয়ে গেছে, তো পানিগুলো যাবে কোথায়, রাস্তায় ঢুকে যাচ্ছে। বাট যখনই আমরা নিউজটা পাচ্ছি আমরা ওইটা ট্রাবলটা শুট করতেছি। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের 36টি খাল ছাড়াও 21টি খাল ও নালা নিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার সদরে উজানিসার এবং আখাউড়ায় ধরখার ইউনিয়নের বনগজের মাঝামাঝি তিতাস নদীতে দেয়া হয়েছে কৃত্রিম বাঁধ। নদীর তলদেশে জমে থাকা বালু এবং মাটি কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী চক্র। নির্বিকার স্থানীয় প্রশাসন। এ অবস্থায় কৃষি জমিতে সেচের পানি না পেয়ে বিপাকে কৃষকরা। জেলা প্রশাসন বলছে দ্রুত বাঁধ অপসারণে পদক্ষেপ নেওয়া হবে। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া ধরকার ইউনিয়নের বনগজ আখাউড়া সড়কের পাশে তিতাস নদীর বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে পানি চলাচল। এতে পানি শুকিয়ে মরাখালে পরিণত হয়েছে নদী। রাতের আধারে বালু ও মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র। আর নদীতে পানি না থাকায় ফসলি জমিতে সেচ দিতে পারছে না কৃষক। কন্ট্রাক্টররা আইতাছে, ফলাইয়া যাইতাছে, আর মাটি কাটতাছে দিবানিশি। এরা এই পুরা তিতাসটারের মধ্যে দিয়া ভান দিয়া রাত্রে 11টার থেকে মাটিটা কাটে আর কাইটা নিয়ে যাইতেছে, এবং এখানে আমাদের অনেক জমি জমা আছে, আর অন্যান্য লোকের জমি জমা আছে। আমরা চাই এটা খনন হোক। বাঁধ অপসারণের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। জলমহলের জায়গায় দেখা যাচ্ছে কৃত্রিম বাঁধ দিয়ে সেখানে তারা মাছের আহরণ করছে আর কি। তো আমরা এগুলোই আমলে নেই, আমরা এটার পদক্ষেপ গ্রহণ করবো। বাঁধ ভাঙার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার, আসলে সেই পৌরসভা তো সেই ধরনের সাপোর্ট নাই, তবে আমরা এখান থেকে সাপ্লাই দিচ্ছি যাতে পুরো বাঁধ যাতে ভেঙে নদীর গতিপথ যাতে রেগুলারাইজ করা যায়, গতিপথ যাতে নর্মাল করা যায়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। তিতাস নদীর প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত করে লুট করা হচ্ছে বালু, মাটি। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধ গুরুত্বপূর্ণ পরীক্ষা। বেসরকারি হাসপাতাল থেকে প্রায় সব ধরনের পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। তাদের অভিযোগ, অতিরিক্ত অর্থ খরচের পাশাপাশি বেড়েছে ভোগান্তিও। তবে এ নিয়ে আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতালের পরিচালক। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার জন্য হাসপাতালের কাউন্টারে রোগীরা, তবে গুরুত্বপূর্ণ অনেক পরীক্ষা করাতে পারছেন না তারা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই মেশিনের ফলস সিলিং খুলে পড়ায় পরীক্ষা বন্ধ আছে প্রায় 7 মাস ধরে। গত ফেব্রুয়ারি থেকে টেবিল ত্রুটির কারণে বন্ধ হয়ে আছে সিটি স্ক্যান মেশিন। ফিল্ম না থাকায় বন্ধ সব ধরনের এক্স-রে। সাপ্লাই ফিল্ম নেই, এই জন্য আমাদের এক্স-রে করা আপাতত বন্ধ আছে। মেশিনের ওই টেবিল যে আছে, পেশেন্ট যেখানে তোলা হয়, ওইটা মুভমেন্ট না হলে কোনো সিটি স্ক্যান করা যায় না। ওই মুভমেন্টের কারণেই আপাতত সিটি স্ক্যান বন্ধ আছে। মেশিন ওকে, কিন্তু ওই সিলিংয়ের জন্য আসলে আমরা কাজটা মানে বন্ধ রাখা হয়েছে এবং আমরা করতে পারি না। রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে হতাশ তারা। প্রায় সব ধরনের পরীক্ষা করাতে হয় বাইরের বেসরকারি হাসপাতাল থেকে। এতে অতিরিক্ত অর্থ খরচের পাশাপাশি বেড়েছে ভোগান্তি। 950 টাকা আপনার এক্সরে নিব, তারা এনে বলে ফিল্ম নাই না কি নাই, তো আমরা আবার বাজ্যে কিনতেছি। ক্যানেলা পর্যন্ত বাইরে থেকে কিনে আনা লাগে, যেটা হাসপাতাল থেকে সাপ্লাই দেওয়ার কথা, এটাও আমরা পাই। এখানে করলে মনে আমার 5-7 টাকা লাগবে, বাইরে করলে 6-7 টাকা লাগবে। তবে এ নিয়ে আমলাতান্ত্রিক জটিলতাকে দুষছেন হাসপাতালের পরিচালক। সবকিছু তো ডাইরেক্টরের হাতে না, মানে ইকোনমিক্স ওভারেন্টি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ এগুলো, যেমন আপনি যেটা বললেন এমআরআই কিংবা সিটি স্ক্যান, এগুলো তো সব ঢাকা থেকে কন্ট্রোল হয়, এখানে তো আমার কিছু ব্যবস্থা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে দৈনিক 4 থেকে 6 হাজার রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, কুমিল্লা। নোয়াখালীতে বাড়ছে হোগলা পাতার চাষ। হোগলা পাতার তৈরি নানা পণ্য হচ্ছে রপ্তানিও। এসব পণ্য তৈরিতে দিন দিন আগ্রহ বাড়ছে নারীদের।
আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সরকারের নীতিগত সহায়তা চান রপ্তানি সংশ্লিষ্টরা। সাইফুল্লাহ কামরুলের তথ্য, সাদ্দাম হোসেন রকির ছবিতে রিপোর্ট। নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া, আন্ডারচর, পূর্ব চরমটুয়া, কাদির হানিফ সহ কয়েকটি ইউনিয়নে দিন দিন বাড়ছে হোগলা পাতার চাষ। নির্দিষ্ট সময়ে জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি করা হয় দড়ি ও চাটাই সহ নানা সামগ্রী। এরপর তা দিয়ে আবার তৈরি করা হয় সোফা, টুকরি, ঝুড়ি সহ কুটির শিল্পের বিভিন্ন পণ্য। আর এসব তৈরিতে দিন দিন বাড়ছে নারীর অংশগ্রহণ। বুড়ো হয়ে গেছি, বাজার কোনো কাম কাজ করতে পারি না, কর্ম করতে পারি না, ওগুলো হঠাৎ আমরা কম কাজ করি। আমরা এই রশি ভাইয়া তো কর্ম করি আবার খাই, এদিকে এদিক না যাই, আমরা বই মুড়ি ফাঁকি, এটাই আমাদের কর্ম। বউ আছে, মেয়েরা আছে, সবাই আমরা এগুলা বানাই। হোগলা পাতার তৈরি পণ্য যেমন যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, তেমনি তা চীন, জাপান, সিঙ্গাপুর, কানাডা, ইতালি সহ বিভিন্ন দেশে হচ্ছে রপ্তানিও। সরকারের নীতি সহায়তা পেলে রপ্তানি আয় বাড়ানো সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিটা ঘরে ঘরে কুটির শিল্প তৈরি হয়েছে, বিক্রি করি আমরা ঢাকা কোম্পানির কাছে। ওরা আবার উত্তরবঙ্গের মহিলা করে দিয়ে প্রোডাক্ট তৈরি করে। এখন আল্লাহ রহমতে আমার আন্ডারে 500,000 শ্রমিক কাজ করে। সরকারি ভাবে কোনো সহযোগিতা পেলে আরো বেশি বেশি শ্রমিক কাজে লাগাতে পারবো। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে প্রতি বিঘা জমিতে হোগলা চাষে 5,000 টাকা খরচ হয়, বিপরীতে পাতা বিক্রি করা যায় 30 থেকে 40,000 টাকার। কৃষি বিভাগ চেষ্টা করতে, যেহেতু এখান থেকে কৃষকগণ লাভবান হচ্ছে, সেহেতু যাতে কেউ ত্রুটি বৃদ্ধি পায়। চলতি অর্থ বছরে নোয়াখালী জেলায় 115 হেক্টর জমিতে হোগলা পাতার চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সময় সংবাদ। বনানীতে টেগোর টেরেসে আয়োজন করা হয়েছে পোশাকের ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর, যেখানে বিক্রি করা হচ্ছে তানভিন সুইটি, দীপা খন্দকার, কনা, আখি আলমগীর, পিয়া জান্নাতুলের মতো সেলিব্রিটিদের প্রিয় পোশাক। এই প্রদর্শনী থেকে আসা সমস্ত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায়। গতানুগতিক পোশাক বিক্রির এক ব্যতিক্রমী আয়োজন, প্রিলাভড ক্লথিং সেল ফর এ কজ, যেখানে জনপ্রিয় অভিনেত্রী তানভিন সুইটি, দীপা খন্দকার, আফসান বিন্দু, আফরোজা পারভিন, মডেল চৈতি ও পিয়া জান্নাতুল, উপস্থাপক সামিয়া আফরিন আর কণ্ঠশিল্পী আখি আলমগীর ও কনার প্রিয় পোশাকে সাজানো হয়েছে এক একটি হ্যাঙ্গার। উজালা ফাউন্ডেশনের উদ্যোগে সেলিব্রিটিদের এসব পোশাক বিক্রির সমস্ত অর্থ ব্যয় করা হবে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসায়। একমাত্র অসুখ যেটা হওয়ার সাথে সাথে যদি মানুষ মৃত্যুর দিন কাউন্ট করতে থাকে আশা না পেয়ে, সো ওই আশাটা দেখানোর জন্য কাউকে না কাউকে আসলে আসা উচিত। মানুষ হিসেবে পৃথিবীতে জন্মে মানুষের জন্য কিছু করতে পারার থেকে বড় আনন্দ আমার মনে হয় না আর কিছু হতে পারে। এক একটা কাপড় কিন্তু খুব বেশিবার পরা হয় না, তো সেইগুলো দিয়ে যদি একটা মানুষ একটা সোশ্যাল কজে তারা যদি পড়তে পারে এবং সেই যেই টাকার অংশটা আছে সেই ফাউন্ডেশনে যাচ্ছে, মানে চিন্তা করেন কত দিক দিয়ে ঘুরে এসে জিনিসটা প্রত্যেকটাই ভালো 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 ভালো। যেই বন্ধুর চোখে চোখ রাখার বিশ্বাস আর বুক ভরা ভালোবাসা যেন ছড়িয়ে পড়ে প্রাণ থেকে প্রাণে, সেই প্রার্থনা করে গেলেন ক্যান্সার আক্রান্তদের দীর্ঘ যাত্রাপথের সঙ্গী হওয়ার এই আয়োজন থেকে পোশাক কিনতে আসা সকলে। সেল হওয়ার টাকাটা পুরোটাই যাবে কিন্তু ক্যান্সার রোগীদের পাশে তাদের চিকিৎসার জন্য। সো এটা একটা মহৎ উদ্যোগ। অসম্ভব সুন্দর সেতু রচিত হচ্ছে, সেটা হচ্ছে এই দেয়া নেয়ার মাঝে অন্যের উপকার। রাজধানীর বনানীতে টেগোর টেরাসে বৃহস্পতিবার শুরু হওয়া 3 দিনের এই বিশেষ প্রদর্শনী শেষ হবে শনিবার রাত 9টায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন ইয়ানুর শিফাত। ধন্যবাদ আলিফ। ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার প্রশাসনের সিদ্ধান্তে দেশব্যাপী স্থগিতাদেশ জারি না করার কথা বলছেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন তার এমন আহ্বানের পর টানাপোড়েন দেখা দেবে মার্কিন বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের সম্পর্কে। ট্রাম্প ও তার প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতগুলো এখন শতাধিক মামলা চলছে। কিছু বিচারক দেশব্যাপী স্থগিতাদেশও জারি করেছেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলের আদেশ স্থগিত করা নিয়ে নতুন করে সম্প্রতি বিতর্ক তীব্র হয়ে ওঠে। এই বিষয়ে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে বিচারকদের ক্ষমতা সংকুচিত করার অনুরোধ জানিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল বিচারকদের লাগাতার হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জন রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন পরিস্থিতি অবিলম্বে সমাধান না করলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, কোনো বিচারিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হলে তা আদালতে আপিলের মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বিচারকদের বিরুদ্ধে অভিশংসনের আহ্বানকে অনুচিত বলে উল্লেখ করেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া 3 বিচারক সহ কোর্টের বর্তমান কাঠামো তার পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ কতটা সফল হবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার এই প্রচেষ্টা মার্কিন বিচার বিভাগের স্বতন্ত্রতা ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিদেশি দর্শনার্থী আটক ও তাদের নির্বাসনের কারণে এবার দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। বৃহস্পতিবারে তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। মার্কিন প্রশাসন বলছে, দেশটিতে প্রবেশের কোনো নিয়মনীতি যদি কেউ ভঙ্গ করে তবে তিনি আটক হতে পারেন। যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সম্প্রতি নিজেদের নাগরিকের ওপর সতর্কতা জারি করেছে জার্মানি ও যুক্তরাজ্য। এ তথ্য জানায় বিভিন্ন গণমাধ্যম। বলা হয়, যুক্তরাষ্ট্রে সম্প্রতি বিদেশি দর্শনার্থী আটক ও তাদের নির্বাসনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ও বার্লিন। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সমস্ত নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। এদিকে জার্মানি জানায়, যুক্তরাষ্ট্রে ভিসা প্রাপ্তি দেশটিতে প্রবেশের কোনো নিশ্চয়তা প্রদান করে না। এমন অন্তত 3টি উদাহরণ রয়েছে বলেও জানা গেছে। কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশ করতে পারবেন কিনা তা চূড়ান্তভাবে নির্ভর করবে দেশটির সীমান্ত কর্তৃপক্ষের ওপর। চলতি মাসের শুরুতে জ্যাসমিন মুনি নামে যুক্তরাষ্ট্রে কাজ করা একজন কানাডীয় অভিনেত্রী মেক্সিকোর সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করলে তাকে আটক করে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা। ওই অভিনেত্রীর মায়ের দাবি, আটকের 12 দিন পর অত্যন্ত শোচনীয় অবস্থায় কানাডার ভ্যানকুভারের একটি ফ্লাইটে তাকে উঠিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, গত মাসে একজন ফরাসি বিজ্ঞানীর ফোনে ট্রাম্প বিরোধী খুদে বার্তা পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। এদিকে মার্কিন প্রশাসন বলছে, দেশটিতে প্রবেশের নিয়ম নীতি কঠোর হতে পারে। কোনো ব্যক্তি যদি নিয়ম ভঙ্গ করেন তবে তিনি আটক হতে পারেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না বলে যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বলেন, তেহরানের বিরুদ্ধে হুমকির ভাষা নয়, কূটনীতি হবে একমাত্র পথ। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে শত্রুরা কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনি। এদিকে ইরানের পর এবার চীনের তেল শোধনাগারে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুক্রবার ইরানের নতুন বছরের প্রথম দিন নিজ কমপ্লেক্সে ভাষণ দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ সময় যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিয়ে খামেনি বলেন, তেহরানকে ভয় দেখিয়ে কিছুই আদায় করা যাবে না, বরং শত্রুরা যদি হুমকি কার্যকর করতে চায় তাহলে কঠোর জবাব দেয়া হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে অভিযোগ এনে খামেনি বলেন, শত্রুরা চায় ইরানিদের ইসলামী শিক্ষা ও মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিতে, কিন্তু তাদের এই কৌশল ব্যর্থ হচ্ছে। আগামী সপ্তাহে ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের বৈঠকের কথা রয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় যেতে 2 মাসের জন্য আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের পর এবার চীনকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানির অভিযোগে বেইজিংয়ের একটি তেল শোধনাগারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে বেআইনি উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, একতরফা নিষেধাজ্ঞা আরোপের অধিকার ওয়াশিংটনের নেই। চীন তার বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে। চীন তার স্বার্থ রক্ষা করতে সব ধরনের ব্যবস্থা নেবে। আমরা যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞা মানি না। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চীন ও ইরান নিজেদের অর্থনৈতিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করছে। এরই মধ্যে দুই দেশ ডলারের উপর নির্ভরতা কমিয়ে ইউয়ানে নিজেদের লেনদেন বিস্তৃত করেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। গ্রিনল্যান্ডে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতেই চাঙা দেশটির পর্যটন খাত। সরকারি পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। এদিকে বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে এবার নিউ ইয়র্ক থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। জুন থেকে এই রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স।
গেল নভেম্বরেই চালু হয়েছে গ্রিনল্যান্ডের রাজধানী নুকের নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, আর তাতেই বদলে যাচ্ছে দ্বীপ দেশটির অর্থনৈতিক চিত্র। পর্যটন খাতে বাড়ছে বিনিয়োগ, নতুন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগে গ্রিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যেতে হলে ট্রানজিট নিতে হতো ভ্রমণকারীদের, তবে এবার নুক থেকে নিউ ইয়র্কে চালু হতে যাচ্ছে সরাসরি ফ্লাইট। জুন থেকে এই রুটে বিমান পরিচালনা করবে ইউনাইটেড এয়ারলাইন্স। পর্যটকের সংখ্যা বাড়তে পারে ধরে নিয়ে নিজেদের ব্যবসা বাড়ানোর নির্দেশনা পাচ্ছেন স্থানীয় উদ্যোক্তারা। পরিসংখ্যান বলছে, নুকের বিমানবন্দর চালুর পর গেল 3 মাসে 75% পর্যটন সংস্থা বুকিং বাড়ানোর কথা জানিয়েছে। এবছর জানুয়ারিতে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী বেড়েছে 14%। গ্রিনল্যান্ডের পর্যটন খাতের প্রসারের কাজ করছে গ্রিনল্যান্ড সরকারও। 2026 সালে ইলুলিসাত শহরে আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে। গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে কাকরতোকে চলছে আরেকটি নতুন বিমানবন্দরের নির্মাণ কাজ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। শিক্ষার্থীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছর 184টি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়নি কোনো নতুন শিক্ষার্থী। টানা কয়েক বছর ধরে জন্মহার রেকর্ড হ্রাস পাওয়াই অন্যতম কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে সরকারের পক্ষ থেকে জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনা সহ শিশুদের যত্ন নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিলেও তা কাজে আসছে না। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। স্কুলের প্লেগ্রাউন্ডে সবই আছে, শুধু খেলার মানুষ নেই। শ্রেণীকক্ষেও শুনশান নীরবতা, নেই কোনো শিক্ষার্থী। স্কুলের আঙিনাও নেই শিশুদের চিৎকার বা হৈ হুল্লোড়ের শব্দ। এটি দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা। জন্মহার দ্রুত কমতে থাকায় দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত শিক্ষার্থীর অভাবে এবছর বন্ধ হয়ে যেতে বসেছে দেশটির 17টি শহর ও প্রদেশের প্রায় 49টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, চলতি বছরে এখন পর্যন্ত 184টি স্কুলে প্রথম শ্রেণীর কোনো শিক্ষার্থী করা হচ্ছে। আগামী বছর এই সংখ্যা 2 শতাধিক ছাড়িয়ে যাবে। দেশটির সরকারি পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ কোরিয়ায় বর্তমান মোট জনসংখ্যা 5,12,20,000। এর মধ্যে 65 বছর বা তার বেশি বয়সী মানুষ 20%-এরও বেশি। এর আগে দেশটির সরকার জন্মহার সংকট নিরসনে আর্থিক প্রণোদনা সহ বেশ কয়েকটি উদ্যোগ নেয়, যার বাস্তব প্রতিফলন কিছুটা দৃশ্যমান হলেও সংকট নিরসনের পথ অনেক দূর। এদিকে গত 10 বছরের মধ্যে গেল বছর প্রথম জন্মহার বাড়তে দেখা যায়। 2023 সালে জন্মহার রেকর্ড ছিল 0.72%, আর 2024 সালে তা 0.03% বেড়ে হয়েছে 0.75%। কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। আর্থিক প্রণোদনা ঘোষণার পরও নিম্ন জন্মহার ঠেকাতে হিমশিম খাচ্ছে দেশটি। টানা কয়েক বছর ধরে নিম্ন জন্মহার, যার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব পড়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে এমন পরিস্থিতির সঠিক সমাধান না হলে দেশটির জন্য অশনির সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। এবছর প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দূতাবাস ভবনে ইফতারের আয়োজন করেন ভারপ্রাপ্ত হাই কমিশনার। ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান তিনি। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। পবিত্র রমজানে প্রতিবারের মতো এবারও মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটিতে অবস্থানরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে দূতাবাস ভবনে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন মালে ও এর আশেপাশের শহরে অবস্থানরত প্রবাসী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক সহ বাংলাদেশি ব্যবসায়ীরাও। ইফতারের আগে রমজানের ফজিলত নিয়ে আলোচনা সহ দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে আগত প্রবাসীদের সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা করেন হাই কমিশনার। প্রবাসীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতে দূতাবাসের আয়োজন বলে জানান হাই কমিশনার। এর মধ্যে দিয়ে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটি আরো বৃদ্ধি পাবে এবং আমাদের যে পরস্পরের প্রতি যে সম্পর্ক সেটি আরো সুদৃঢ় হবে। আমরা চাই আমাদের প্রবাসী যারা বসবাস করছি সকলে মিলেমিশে একসাথে আমরা এখানে বসবাস করব এবং যে কোনো বিপদে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবো। দূতাবাসের ইফতার অনুষ্ঠানটি দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পরিণত হয় মিলন মেলায়।
মাঠ না পেয়ে ভোগান্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগেভাগে শিলংয়ে গেলেও ফুটবলারদের জন্য অনুশীলনের মাঠের ব্যবস্থা করতে ব্যর্থতায় পরিচয় দিয়েছে ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের স্বেচ্ছাচারিতা এবং বাফুফের অদূরদর্শিতার মাসুল দিতে হয়েছে ফুটবলারদের। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় পারভীন আক্তারের রিপোর্ট। দেখে মনে হতে পারে একরাশ স্বস্তি নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, তবে চোখে মুখে স্বস্তির মাঝেই রাজ্যের হতাশা জামাল তপুদের। ঢাকা থেকে কলকাতা হয়ে শিলং পৌঁছে শুরুতে লাগেজ না পেয়ে ভোগান্তি পোহাতে হয় বাংলাদেশ দলকে। সে সমস্যার সমাধান মিলতেই নতুন জটিলতা। এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্রতিপক্ষ ভারত যেখানে নির্বিঘ্নে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে, সেখানে ঢাকা থেকে শিলংয়ে আসার আগে থেকেই ফুটবলারদের অনুশীলনের জন্য মাঠ দিতে গড়িমসি করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। বাফুফের সভাপতি চেষ্টা করেও সমস্যার সুরাহা করতে পারেননি। ম্যাচের বেশ আগে ভারতে আসায় দল কোথায় অনুশীলন করবে তা নিজেদের উদ্যোগেই চূড়ান্ত করতে হতো বাফুফেকে, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অসহযোগিতায় তা সম্ভব হয়নি। ফলাফল হামজার মতো তারকা ফুটবলারকে নিয়ে এ মাঠ সে মাঠ ঘুরে অবশেষে জোটে নেহরু ইউনিভার্সিটির এই ভেন্যু। আসার পর থেকেই আমরা যেটুকু সমস্যার মধ্যে পড়েছিলাম সেটা হলো একটা হলো লাগেজ। আমাদের প্রায় 16 জনের লাগেজ আমরা পাইনি। হোটেলে এসে দেখলাম যে আমরা যে আমাদের বিএফএফ থেকে যে বুকিং দেওয়া হয়েছে সেখানে বুকিংয়েও যে রুমগুলি অ্যালটমেন্ট ছিল সেখান থেকে কম আছে। ট্রেনিং গ্রাউন্ডটাও তারা বলছিল যেহেতু আমাদের সাথে কথা হয়েছিল অনেক আগে, আমরা এখন এই মাঠটা দিতে পারবো না, আজকে আপনাদের রেস্ট ডে হিসেবে ধরা হয়েছে। বিশ্ব ফুটবলে দিন দিন পেশাদারিত্ব বাড়লেও অন্ধকারে দেশের ফুটবল ফেডারেশন। এই সমস্যার উত্তরণ হবে কবে? বড় দলগুলো কোনো ম্যাচ খেলার আগে কয়েক মাস আগে থেকেই ঠিক করে দল কোথায় থাকবে, কোথায় অনুশীলন করবে। সেখানে বাংলাদেশ চায় পরীক্ষার আগের রাতেই সাজেশন পড়ে পাশ করতে। এফসির বা ফিফার যে রুল থাকে যে 2-3 দিন আগে আসার, সেখান থেকে আমরা যে 2 দিন বেশি আসছি, সেটার যে জিনিসটা আমি মনে করি যে আমাদের আরো নিজস্ব পেশাদারিত্বর আরো বেশি এটা আনতে হবে, নইলে আসলে দিনকে দিন আমরা এভাবে পিছিয়ে যাব। হোম অ্যান্ড অ্যাওয়ের অ্যাডভান্টেজটাকে যদিও তারা নিতে চায়, আমাদের এখানেও কিন্তু হোম আছে, তাহলে আমরাও সেরকম যদি অ্যাডভান্টেজ নিতে চাই সেটা করতে হবে। আমরা আতিথ্যপনা করি, হ্যাঁ, একটু হ্যাসেলের মধ্যে আমরা পড়েছি। বাফুফের অপেশাদার আচরণের কারণে শিলংয়ে আসার পর থেকে এখন পর্যন্ত নিজেদের প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভবিষ্যতে জাতীয় দলের সফরের ক্ষেত্রে ফেডারেশনকে আরো পেশাদার হওয়ার পরামর্শ লাল সবুজের প্রতিনিধিদের। মেঘালয়ের শিলং থেকে পারভীন আক্তার, সময় সংবাদ। শিলংয়ে প্রথম দিনে বাংলাদেশ দলকে নেহরু ইউনিভার্সিটি মাঠে করতে হয় অনুশীলন। যদিও প্রথম দিন নির্দিষ্ট কোনো সেক্টরে নয়, বরং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি মনোযোগ ছিল কোচ হ্যাভিয়ার কাবরেরার। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় তাজদিন খন্দকারের রিপোর্ট। একেবারেই অপরিচিত ভেন্যু, ভিন্ন পরিবেশ, মাঠে লড়াইয়ের অপেক্ষায় দুদেশের ফুটবল ভক্তরা। সেই মহাযজ্ঞে মেতে ওঠার অপেক্ষায় মুখে বাংলাদেশ দল, তবে শুরুতেই বাধার মুখে জামাল হামজারা। মেঘের রাজ্য মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে প্রথম অনুশীলন সেশন বাংলাদেশ দলের। তীব্র বাতাস আর প্রতিকূল আবহাওয়ায় একের পর এক বাধার মুখে লাল সবুজ বাহিনী। প্রথম দিনই বেশ ঝক্কি পোহাতে হয় বাংলাদেশ দলকে। দুদেশের দুই তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীর অন্তর্ভুক্তিতে এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে বেশ। স্বাগতিক দল হওয়ায় ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা পেলেও অনুশীলনের অযোগ্য মাঠে কোনো মতে বাংলাদেশ দলের প্রথম দিনের কর্মযোগ্য। নেহরু ইউনিভার্সিটি গ্রাউন্ডে তীব্র বাতাসে প্র্যাকটিসে নাজেহাল অবস্থা দলের, তবে সুযোগ হেলায় হারাতে চান না কাবরেরা। প্রথম দিন অনুশীলনে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে মনোযোগ না দিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাড়তি মনোযোগ ছিল কোচের। অনুশীলন ভালো ছিল, দলের সবাই অংশগ্রহণ করেছে ট্রেনিংয়ে, তবে আবহাওয়াটা অনুকূলে নেই। সৌদি আরবের তায়েফের সঙ্গে আবহাওয়ার মিল থাকলেও এখানে প্রচন্ড বাতাস, যেটা আমাদের খুব ভোগাচ্ছে। প্র্যাকটিস গ্রাউন্ড ভালো না, প্রথম দিন পুরো সময়টাই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কাজ করেছি। এদিকে মাঠের লড়াইয়ে এক চুলও ছাড় দিতে নারাজ লাল সবুজ বাহিনী। সৌদি আরবের তায়েফে করা ক্যাম্পের আবহাওয়ার সঙ্গে শিলংয়ের আবহাওয়ায় মিল থাকায় প্রস্তুতিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। আর হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে যে বাড়তি সুবিধা দেবে প্রতিপক্ষের মাটিতে, তা অকপটেই স্বীকার করছেন কোচ। দলের সঙ্গে হামজাও মানিয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। হামজার অনুশীলনও ভালো হয়েছে, দলের সবার সঙ্গে মানিয়ে নিতে সে কাজ করে যাচ্ছে। ম্যাচের আগে আমরা আরো 3টা সেশন পাবো, আশা করছি ভালো কিছুই হবে। মাঠের লড়াইয়ের আগে আরো 3 দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল, যাতে সেরা প্রস্তুতি সম্ভব বলেই মানছেন কোচ হাভিয়ার কাবরেরা। ভ্রমণ ক্লান্তি, ভেন্যু জটিলতা সবকিছু পাশ কাটিয়ে এই গ্রাউন্ডে অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। তবে প্রথম দিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই
মূল লক্ষ্য ছিল হাভিয়ার কাবরেরা শিষ্যদের। আগামী আরও 3 দিনে নিজেদের সেরা প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের। মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। অ্যাকশন থেকে দল না পাওয়ায় বিকল্প হিসেবে সুযোগ পেলে বিসিবির পক্ষ থেকেও দেয়া হবে অনাপত্তিপত্র, জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। টি-20 ফরম্যাটে বোর্ড চাইলে অধিনায়কত্বের দায়িত্ব দিলেও প্রস্তুত তিনি। অভিজ্ঞতার অভাব পুরোপুরি পূরণ করা না গেলেও এ মুহূর্তে দলে থাকারা প্রস্তুত ছেড়া দিয়ে ইতিবাচক ফলাফল অর্জনে। ভক্তরা ক্রিকেটের প্রাণ। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ যুগের পর দলের নতুন কাণ্ডারি তাসকিন আহমেদরা। তাই তো প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের ভুলে যাননি স্পিড স্টার। 50 ওভারের ম্যাচ শেষ করেই ছুটে যান সমর্থকদের ইফতার আয়োজনে। সঙ্গে ছিলেন ছেলে তাসফিন, বাবা ও বোন। ফুলের শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় টাইগার পেসারকে। মিটিয়েছেন সেলফির আবদার। সবসময় পাশে থাকার জন্য জানান ভালোবাসা। বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তাসকিন। গেল কয়েক বছর ধরে আইপিএল আসলেই আলোচনায় থাকেন ঢাকা এক্সপ্রেস, যদিও ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি কখনো। আইপিএলে খেলার সম্ভাবনা আছে তাসকিনের। এবার লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে হয়েছে যোগাযোগ। বিকল্প প্রয়োজন হলে ডাক পড়বে তার। বোর্ডও আশ্বাস দিয়েছে এনওসি দেয়ার। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে। কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা। সোমবার বোর্ড সভায় চূড়ান্ত হবে নতুন টি-20 অধিনায়কের নাম। আলোচনায় আছেন বেশ কয়েকজন। এ ব্যাপারে কি ভাবছেন তাসকিন? এটা টোটালি বোর্ডের কল। বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে, এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই, নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। কারণ ম্যাচ যদি জিতে দিতে পারি এর থেকে বড় স্বস্তির কোনো বিষয়ই নাই। আর বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। বোর্ড চাইলে চেষ্টা করবে ইনশাল্লাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করেছে বাংলাদেশ, তবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় চিন্তিত নন। প্রিমিয়ার লিগ চলতেছে, শেষ করে জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। তো এই বছর আসলে অনেক খেলা আছে। প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি, যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু দ্য মার্ক খেলতে পারে নাই আমরা অ্যাজ এ টিম। অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় ভাইরা। এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবার একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। যদিও 15-20 বছরের এক্সপিরিয়েন্স গ্যাপ, এটা ফিল আপ করতে কিছু সময়েরও ব্যাপার। রাজধানীর একটি কনভেনশন হলে তাসকিন আহমেদ ফ্যান ক্লাবের আয়োজনে ইফতার উইথ তাসকিন অনুষ্ঠানে এসব কথা বলেন এই পেসার। চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ফিনিশিং রোলে সবচেয়ে আলোচিত নাম আবাহনীর অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। চাপের মুহূর্তেও রাব্বির মাথা ঠান্ডা ব্যাটিং প্রশংসা করেছে সবার। ভক্তরা ভালোবেসে এখনই তাকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে। তবে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছেন রাব্বি, যেখানে কোনো তাড়াহুড়ো নয়। পুরোপুরি প্রস্তুতি হলেই খেলতে চান লাল সবুজের জার্সিতে। 8, 31, 28, 5, 28, 10 চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মাহফুজ রাব্বির রান। তবে রান দিয়ে কোনো নীতিতেই তাকে পরিমাপ করা যাবে না। তার মধ্যে আবার সবশেষ 3 ম্যাচে আনবিটেন। কথা বলবো তার সঙ্গে। রাব্বি, স্বাগত আপনাকে। আরও একটা বোধহয় রুদ্ধশ্বাস ম্যাচের দারুণ সমাপ্তি। হ্যাঁ, অবশ্যই একটু টাফ সিচুয়েশন হয়ে গিয়েছিল। লাস্ট 3টা ম্যাচে আনবিটেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়া একটু বেশি স্বস্তি কাজ করছে কিনা? না, আসলে এখানে তো স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। প্রত্যেকটা ম্যাচ হচ্ছে নতুন একটা ম্যাচ। তো আমি ট্রাই করছি যে টিমের কখন কোনটা আসলে প্রয়োজন, যে এই সময়টাতে সেটা 2 রান হোক বা 5 রান হোক, ওইটা ইম্পর্ট্যান্ট। সো ওইটা আসলে আমার ট্রাই থাকে যে আমি ওইটা করব। এখনও জাতীয় দলে ডেবু হয়নি, কিন্তু আলোচনায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। উপভোগ করেন আলোচনাটা? না, আসলে ওই জিনিসগুলো আসলে ওরকম চিন্তা করি না, কারণ আমি আমার খেলাটা নিয়ে থাকতে চাই। আসলে আলটিমেটলি যদি পারফরমেন্স না করি লাভ নেই আসলে কোনো। আমি ট্রাই করি যে প্রত্যেক দিন পারফরমেন্স করার জন্য আমার টিমের যেই সিচুয়েশনে যেই জিনিসটা দরকার ওইটা করার ট্রাই করি। ইতিমধ্যে অনেকেই আপনাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করছেন। সাকিব আল হাসান বাংলাদেশের কিংবদন্তি, তা স্পিন বলটা করেন। আপনি আসলে তুলনাকে কতটুকু উপভোগ করেন, কিভাবে দেখেন?
না, অবশ্যই আমি আমার পারফরমেন্সগুলোকে উপভোগ করি, বাট ওই সবসময় বলি যে সাকিব ভাই তো অবশ্যই লিজেন্ড প্লেয়ার, আমার সাথে তার তুলনা আসলে দেওয়াটা কীরকম আমি জানি না, বাট না দেওয়াটাই ভালো। বাট আমি ট্রাই করছি যে ডে বাই ডে পারফরমেন্স করার। চলতে থাকা প্রিমিয়ার লিগ নিয়ে সবশেষ প্রশ্ন, কী লক্ষ্যটা আসলে থাকবে ব্যাটে এবং বলে? না, লক্ষ্য তো অবশ্যই একটা থাকবে, বাট ওই লক্ষ্যর পিছনেও থাকবে যে কিভাবে আমি আমার দলকে জেতাতে পারবো, সেটা হোক 1 রান, সেটা হোক 2 রান, আমি ওই প্রসেসে আগাতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মাহফুজ রাব্বির সঙ্গে, তিনি বলছেন নিজের ব্যাটিং নয়, ইম্প্যাক্ট ক্রিকেটার হতে চান এবং আবাহনীকে দিতে চান দারুণ কিছু। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন মনন রেজা নীর ও ওয়াদিফা সহ বাকি দাবাড়ুরা। বিমানবন্দর থেকে তাদের বরণ করে নেয় ফেডারেশন। বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে অংশ নেবেন এই 2 দাবাড়ু। বিশ্বমঞ্চে ভালো কলার লক্ষ্য তাদের, সঙ্গে ফেডারেশন থেকে বিশেষ ট্রেনিংয়ের প্রত্যাশাও তাদের। এশিয়ান জোনালের সর্বোচ্চ অর্জন নিয়ে দেশে ফিরেছে দাবাড়ুরা। চ্যাম্পিয়ন হয়ে বীরের বেশে দেশে ফিরলেও দেখে বোঝার উপায় নেই। কলম্বো সফর শেষে সাধারণ যাত্রীদের টার্মিনাল দিয়ে বের হতে হয়েছে ট্রফি নিয়ে। ক্রিকেট কিংবা ফুটবলে এমন অর্জন আসলে হাঁকঢাক দিয়ে তাদের বরণ করার চিত্র হয়তো দেখা যেত বিমানবন্দরে। তবে বাংলাদেশের হয়ে সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিলেও ছিল না তেমন কোনো আয়োজন। শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মনন রেজা নীর, আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াদিফা। ওপেনে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন নীর, তবে তার চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ ছিল না মোটেও। এটা আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তো অবশ্যই ভালো লাগছে যে আমি মোটামুটি ভালো খেলতে পেরেছি। অলমোস্ট আমি আসলে হাল ছেড়ে দিয়েছিলাম যে এত বাজে খেলতেছে, হয়তো আর হবে না। তারপর মেইনলি আসলে আমার মা হেল্প করেছে। ফেডারেশনের তরফ থেকে ওয়ার্ল্ড কাপের আগে যদি কোনো ট্রেনিং বা কিছু যদি হতো, যে 1-2 মাস যদি ট্রেনিং হতো। এদিকে এশিয়ান জোনালের নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় ফিদে মাস্টার থেকে ওয়াদিফা হয়েছেন আন্তর্জাতিক মাস্টার। এছাড়া জুলাইয়ে জর্জিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপেও সরাসরি সুযোগ মিলেছে তার। নারী বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি কোনো বাংলাদেশি দাবাড়ু। সেই বাধা টপকাতে চায় ওয়াদিফা। বাংলাদেশের সেরা রেজাল্টটা আনা একটু কঠিন। আমি চেষ্টা করব সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে ওঠার জন্য। সেকেন্ড রাউন্ডে ওঠাটা এখন একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমার ফার্স্ট রাউন্ডে একটা জিএম এর সাথে পড়বে, ওমেন জিএম বা ডাইরেক্ট একটা ওপেন জিএম এর সাথে পড়বে, তো ওর সাথে জিতে ওঠাটা একটু টাফ, কিন্তু আমি চেষ্টা করব। এদিকে বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফেডারেশনের পক্ষ থেকে উন্নত কোচিং ব্যবস্থা করার আশ্বাস ফেডারেশনের যুগ্ম সম্পাদকের। এছাড়া বিশ্বকাপের জন্য এখন থেকেই স্পন্সরের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। একদম সর্বকনিষ্ঠ হিসাবে বিশ্বকাপে সুযোগ করে নিয়েছে, এটা আমাদের জন্য বিরাট অর্জন। আমরা চেষ্টা করব এই অর্জনটাকে বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ের সব জায়গাতে পৌঁছে দিতে। ওদের জন্য আমাদের স্পন্সর ম্যানেজ করার, স্পন্সর হান্ডিংয়ের বিষয়টা অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তাই থাকবে। এশিয়ান জোনালে দাবা চ্যাম্পিয়নশিপে মোট 12 জন বাংলাদেশি দাবাড়ু অংশ নিয়েছেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। কচ্ছপ ছানাদের খবর। কক্সবাজার উপকূলে একের পর এক মা কচ্ছপ মারা যাওয়ার পরও চলতি মৌসুমে সংগ্রহ করা হয়েছে 25,000-এর বেশি সামুদ্রিক কচ্ছপের ডিম। বালুচরে 60 থেকে 75 দিন হ্যাচারিতে সংরক্ষণে রাখা ডিমগুলো ফুটে বেড়ে আসছে কচ্ছপের ছানা। প্রতিদিনই সেগুলো ছাড়া হচ্ছে সাগরের নোনা জলে। সামুদ্রিক প্রাণী সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বালুচরের গর্ত থেকে বেরিয়ে আসছে কচ্ছপের ছানা। মাত্র কয়েক মিনিটের মধ্যে একে একে বেরিয়ে আসে 120টি ছানা। 65 দিন আগে প্যাচারদ্বীপ সমুদ্র সৈকতে বালিয়াড়িতে ডিম দেয় সাগর থেকে উঠে আসা মা কচ্ছপ। পরবর্তীতে ডিমগুলো সংগ্রহ করে রাখা হয় সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ ও প্রজনন কেন্দ্রে। মা কচ্ছপ থেকে ডিম ফুটে যাওয়ার আগ পর্যন্ত যা দেখভাল করে রাখে কচ্ছপ সংরক্ষণকারী আব্দুল লতিফ। কাসিম রাফরা এখানে ডিম পাচ্ছে, ডিমগুলো সংরক্ষণ করে নিয়ে আমরা হ্যাঁচারিতে এনে ঠিক যেভাবে ডিম পাড়ছিল কাসিম, ওইভাবে আমরা এখানে গর্ত করে ফুটি রাখি। এখন বাচ্চা যখন বের হয় আমার এমন যা আনন্দ লাগে বলার মতো না।
সমুদ্র সৈকতের বালুচরে রাখা হচ্ছে সদ্য জন্ম নেয়া কচ্ছপের ছানা। বালুচরে রাখতে সব কচ্ছপ ছানার গন্তব্য একই দিকে। একের পর এক ঢেউয়ের বাধা ডিঙিয়ে সাগরের নোনা জলের ছোঁয়া পেয়ে আনন্দে আত্মহারা ছানাগুলো। চলতি মৌসুমে কক্সবাজার সমুদ্র উপকূলে মা কচ্ছপের মৃত্যুর সংখ্যা অনেক বেশি। তারপরও উপকূলের 12টি স্পট থেকে সংগ্রহ করা হয়েছে 25,000-এর বেশি কচ্ছপের ডিম। তবে মা কচ্ছপের মৃত্যুর জন্য ট্রলিং জাহাজ, জেলেসহ নানা কারণকে দায়ী করা হলেও কচ্ছপ রক্ষায় সদিচ্ছার অভাব দেখছেন বিশেষজ্ঞরা। ট্রলিংটা বেড়ে যাওয়ার কারণে দীর্ঘ সময় ট্রলিংয়ের মধ্যে যে কাসিম আটকে থাকতেছে, সেখানে আটকে থাকার কারণে কিন্তু তারা মারা যাচ্ছে। ওভারঅল অনেকগুলো কারণটা আসলে এখানে জড়িত হয়ে পড়তেছে। আরেকটা হলো প্লাস্টিক দূষণও এখানে অ্যাড হচ্ছে। তবে বন বিভাগ বলছে সামুদ্রিক কচ্ছপ রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। স্থানীয় জনগণ, এনজিও, ন্যাকম এবং বন বিভাগ মিলে এবং জনসচেতনতা বৃদ্ধি করে কিভাবে কাছিমের মৃত্যুর সংখ্যা কমানো যায় আমরা সচেষ্ট আছি। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সর্বোচ্চ সংখ্যক 30,000-এর মতো কচ্ছপের ডিম সংরক্ষণ করা হয়েছিল, যা এবছর এসে দাঁড়িয়েছে 25,000-এ। আজ চলতি মৌসুমে কচ্ছপের মৃত্যু ছাড়িয়েছে 150-রও কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান এনসিপির। গণহত্যার বিচারের আগে কোনো আলোচনা নয়, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবি। স্বৈরাচারের দোষরা পুনর্বাসনের সুযোগ পায় এমন কোনো পদক্ষেপ নেবেন না। সরকারকে তারেক রহমান ট্রানজিশনাল পিরিয়ড এগিয়ে নিতে দায়িত্বশীল আচরণের আহ্বান মির্জা ফখরুলের। এবং এবার ঈদে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ছাড়বে 16টি আন্তনগর ট্রেন। যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত থাকবে বগি। ঘরমুখী মানুষকে বরণে প্রস্তুত চাঁদপুর লঞ্চ টার্মিনাল। এ ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।